অমাবস্যার শুক্রবার exclusively on Authentic. স্বাগত জানাই অমাবস্যার শুক্রবারের 12তম এপিসোডে। আমি আথেরিন আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে সাম আফতাব, আরো আছে তৌসিফ ফারহান, সাউন্ডের উৎস, এবং আরো অনেকে। শো শুরু করার আগে শো এর কিছু নিয়ম কানুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভয়েস চ্যানেলে আসার আগে অবশ্যই নিজেদের মাইক্রোফোন মিউটে রাখবেন, আর গ্রুভি বটের সাউন্ড কিছুটা কমিয়ে রাখবেন যাতে শো শুনতে আপনাদের কোনো অসুবিধা না হয়। বটের সাউন্ড কমাতে ভয়েস চ্যানেলের বটে ক্লিক করে সাউন্ডের বাড়তি আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর দ্যাট চ্যাট নামক টেক্সট চ্যানেলটি, আমি আরেকবার বলছি, দ্যাট চ্যাট নামক টেক্সট চ্যানেলটি আপনাদের মতামতের জন্য খোলা রয়েছে। শো নিয়ে, স্টোরি নিয়ে আপনাদের যে কোনো মন্তব্য লিখে ফেলতে পারেন সেখানে। অবশ্যই হোস্টদের মেনশন করতে ভুলবেন না। আমরা আপনাদের মতামতটি পড়ে শোনানোর চেষ্টা করব। আমাদেরকে ঘটনা পাঠাতে চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে studios615@gmail.com, which is studios newmon615@gmail.com. ইমেইলের শুরুতে আপনার নাম, ঠিকানা দিয়ে লিখে ফেলুন আপনার ঘটনা, আর অবশ্যই জানিয়ে দিবেন আপনি কি নিজেই এসে ঘটনা বলতে চান অথবা চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এছাড়া আমাদের শোয়ের খবর সবার আগে জানতে জয়েন করতে পারেন আমাদের ডিসকর্ড সার্ভারে। সার্ভারের লিঙ্কটি সেলফ প্রমোশন নামক টেক্সট চ্যানেলে দেওয়া রয়েছে। ইয়েস, ঠিক তাই। বলে রাখা ভালো, আমাদের কিন্তু একই সাথে ফ্যান্টিক ফেসবুক গ্রুপেও লাইভ হচ্ছে। যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন সবাইকে আমি ওয়েলকাম জানাইতে চাইবো। আর আপনারা চাইলে সেই লাইভটিতে কমেন্ট করতে পারেন, আমরা সেই কমেন্টগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। সো আর কথা বাড়াবো না, বাইরে খুব অসাধারণ বাতাস হচ্ছে, আর এমন একটা পরিবেশে আমি সরাসরি চলে যাব সিয়াম ভাইয়ের কাছে আজকের প্রথম ঘটনা শেয়ার করার জন্য। সিয়াম ভাই। ধন্যবাদ তাওসিফ। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি এটি সবার জন্য হয়তো না, যাদের নিজস্ব ভাই বা নিজস্ব ছোট বোন আছে তাদেরকে একটু মন দিয়ে শুনতে পারবো, কারণ হয়তো নিজেদের বেলায় জিনিসটি পাল্টে যেতে পারে। যার কাছে ঘটনাটি শোনা তার নাম সাইফুদ্দিন। ঘটনাটি ঘটেছিল তার ভাই আসগর আলীর সাথে। এই ঘটনাটিতে সে তার ভাইকে হারিয়েছিল। সাইফুদ্দিনের ভাষ্য মতে ঘটনাটি ছিল অনেকটা এরকম। সেদিন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সাইফুদ্দিন আর আসগর সেদিন একসাথে বাজার গিয়েছিল, দুজনে হাত ভর্তি বাজার। সে আর তার ভাই বাজার শেষ করে ফিরছিল সেই সন্ধ্যার সময়। গ্রামের রাস্তা, সন্ধ্যা হতে কেন যেন ভুতুড়ে মনে হয়। তাড়াতাড়ি ফেরার চিন্তা থাকার পরেও দেরি হয়ে যায় দুজনেরই। তাদের বাবার বকা খাওয়ার এক আলাদা ভয় ছিল তার, কারণ গ্রামে স্পষ্ট মানা সন্ধ্যার পর বাইরে থাকে। কারণটা বাজারের শুরু সেই বাসায়। বাঁশঝাড়ের কাহিনীটা অনেকটা এরকম। এক গুচ্ছ বাঁশ গাছ, যেগুলোর মধ্য দিয়ে দিনের আলোতে যেন আলো ফিরে আসে না, সেগুলো নিয়ে বেশ ভয়ঙ্কর কাহিনী চলে আসছে গ্রামে। সন্ধ্যার পর সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে একা হেঁটে গেলে সে হয় পাগল হয়ে গিয়েছে, না হয় মৃত্যু তাকে গ্রাস করেছে। ভূত, প্রেত নাকি আর কিছু তা আসলে গ্রামবাসী জানতো না। তবে শত চেষ্টার পরও তা থেকে মুক্তি মেলেনি কখনো। বাঁশঝাড়ের আশেপাশে আলো বেশি রাখা হলে তা
খুব দ্রুত যেন নিভে যায়। বাঁশ গাছগুলো কাটার অনেক চেষ্টা করার পরও কেটে যেন কুড়িয়ে আসা যায় না, আর কাটা টুকরোগুলো হয় ক্ষতির কারণ, আর রাত শেষে শূন্যে মিলিয়ে যায়। তাই গ্রামবাসী সন্ধ্যার পর আর ওদিকে কখনো কাউকে একা যেতে দিত না। সাইফুদ্দিন তার কিছু সময় আগে তার ভাইকে বলছিল ঠিক এমন কিছু। সন্ধ্যা হয়ে এলো, কিছু জিনিস কিনা এখনো বাকি। তুই এক কাম কর, কিনা বাজারে বাজারে থাক, আমি এগুলো বাড়ি দিয়ে আইতেছি। বাকিগুলো কালকে কিনলে হয় না? সন্ধ্যা হয়ে আইলো কইলা, কি রে ছোট, তোর কি মহারাজ বাসে ডর করে নাকি? কি আর ডর? আমি কিছুরে ডরাই না। সাইফুদ্দিনের কথাটা ভালো, এই এনে খারাপই কইলাম, আমি এগুলো বাইরে দিয়ে আইতেছি, এক লাগে যাবো না। সাইফুদ্দিন বাড়ি গিয়ে দেখে তার বাবা রাগান্বিত চোখে তাকিয়েছিলেন তার দিকে। সাইফুদ্দিনের ভাষ্য মতে বেশ অকথ্য ভাষাতে বকা খেতে হয়েছিল তার। ছোট ভাইটিকে ওই সময় বাজারে রেখে আসা। সে দ্রুত বেরিয়ে যখন বাজারে পৌঁছালো, আসবর সেখানে ছিল না। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। আশেপাশের দোকানিরা যারা দোকানপাট বন্ধ করছিল তাদেরকে জিজ্ঞেস করে খোঁজ না পাওয়ায় তাদের সাথে দ্রুত বাড়ি ফিরে এসে সাইফুদ্দিন তার বাবাকে সব জানায়। তারা আজগরকে খোঁজার জন্য হ্যারিকেন নিয়ে বের হন। আজগরকে গভীর রাতে পাওয়া যায় পানিতে। তা করা বাজার কোনোটিই তার কাছে ছিল না, আর সে উপর হয়ে খালের পানিতে ভেসে রয়েছে। দ্রুত তাকে পানি থেকে তোলা হয়। অনেকক্ষণ চেষ্টা করার পর পেট থেকে পানি বের করা হয় আজগরে। শ্বাস ফিরে পাওয়ার পর দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। একটু সুস্থ হওয়ার পর আজগর জানে তার সাথে কি হয়েছে। সন্ধে হয়ে যাওয়ার পর অনেকক্ষণ তার ভাইয়ের অপেক্ষা করে ভিজে অবস্থা ছিল আজগরের। যেহেতু সন্ধ্যার পর বেরোনো মানা, কারো কাছে লণ্ঠন বা হ্যারিকেন ছিল না। অন্ধকারে ধীরে ধীরে হাঁটা শুরু করেছে। যেটিকে সাইফুদ্দিন মরার বাস বলে খেপিয়েছিল তাকে, তার সামনে আসতেই ভয় পা কাঁপা শুরু হলো তার। অনেকটা সময় লাগবে জায়গাটা হেঁটে যেতে হলে। আন্দাজ করা যায়, তবে কখন কিভাবে অদৃশ্য জগতের আত্মা, অদৃশ্য জগতের সে বিভৎস মানুষগুলোর সাথে কখন দেখা হয়ে যেতে পারে অজান্তে, চোখের পলক না পড়তেই। দেখতে মন না চাইলেও কিন্তু ওরা দেখা দেয়। কেন দেয়? যারা হয়তো পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা ভালো বুঝতে পারবে। সাইফুদ্দিনের ভাষ্য মতো সে তার ভাইকে এই মুহূর্তে অনেক বকাঝকা করে, কারণ সবাই জানতো রাতে সেদিকে থাকা, তাও একা, সুবিধা না। সাইফুদ্দিন অদ্ভুত এক হাসি উপহার পায় আজগরের কাছ থেকে। আজগর সাইফুদ্দিনকে জানাচ্ছিল তার মনে হচ্ছিল সে ঘন্টার পর ঘন্টা হেঁটে চলেছে। বাজারে সেই জঙ্গলটা যেন সে পেরুতেই পারছিল না, যেন একাই এক জায়গায় ঘুরপাক খাচ্ছিল সে। কিছুক্ষণ পর দূর যেতে পিছন থেকে প্রচুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। হালকা বাতাসে আবার মৃত হাসির শব্দ যেন পরবর্তীতে শোনা যাচ্ছিল। সাইফুদ্দিন জানায় তার ভাইয়ের এই একটা কথা যেন তার সাথে আটকে রয়েছে। আমারে কেন একলা ফেলায় গেলি রে ভাই? আজগর সাইফুদ্দিনকে জানায়। এরপর হালকা বাতাসটা জোরালো হচ্ছিল ধীরে ধীরে। বাঁশঝাড়ের ফাঁকে মনে হয় কেউ লক্ষ্য রেখেছে তার পিছন দিকে। মনে হচ্ছিল কোন একজন পিছন পিছন আসছিল, যাকে সে দেখতে পাচ্ছিল না। ঝোপঝাড়ের পিছনে কিছু একটা শব্দ,
গ্রামের বিস্তর জমি থেকে শিয়াল কুকুরের চেঁচিয়ে কান্না শুনতো, আর বাঁশঝাড়ের সেই বাচ্চার কান্নার আওয়াজ। হঠাৎ যেন কিছু কিছু তাকে টেনে নিয়ে যাওয়া শুরু করছে। চেঁচানো ছাড়া কিছুই করতে পারছিল না আজকাল, নিজেকে ছাড়াতে পারছে না, প্রাণপণে চেষ্টা করছে, যেন সবই বৃথা। চাপ কান্নার অবশ্যই যেন পড়ে গিয়েছিল। জোরে জোরে চিৎকার দিয়ে ডাকার পরেও যেন কোনো লাভ হলো না, ঝুড়িটাও পড়ে গিয়েছে। ঘুট ঘুট অন্ধকারের মধ্যে দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে একদম ভেতর দিকে। ইতিমধ্যে যে দুইজনের মৃত্যু হয়েছিল যে জায়গাটা, সেই জায়গায় যেন নিয়ে যাওয়া হচ্ছে তাকে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় আজকাল। এরপর সে জানায়, সে যখন চোখ খোলে তখন তার আত্মীয় স্বজনকে সে সামনে দেখতে পায়। সাইফুদ্দিন আর তার বাবা সেদিন নাকি আজকে খুব বকেছিলেন। তারপরও তারা কিছুটা শান্তি পেয়েছিলেন যে আজগর ফিরে এসেছে। কিন্তু 2 সপ্তাহ পর আজগর আবার গায়েব। দিন দুপুরে গায়েব হয়ে যাওয়া আজগরকে খুঁজে না পাওয়ায় সাইফুদ্দিন ও তার পরিবার বেশ ঘাবড়ে গিয়েছিল। কারণ ফিরে আসার পর খুব শান্ত আর অদ্ভুত হয়ে গিয়েছিল আজগর। আর ফিরে আসা অনেকে পাগল হয়ে গিয়েছিল বলে জানতো না। পুরো রাত ভর খোঁজার বৃথা চেষ্টা করার পর সকালবেলা আজকের ঠিক আগের জায়গায় পাওয়া গেল, উপর হয়ে ভেসে রয়েছে। পানি থেকে তুলে শত চেষ্টার পরে নাকি তার শ্বাস ফিরে আসেনি। কিন্তু মৃত আজগরের মুখে কেমন যেন একটা আলতো হাসি ছিল তখন। সাইফুদ্দিন এখনো আজগরকে বকা দেওয়ার পর সেই অদ্ভুত হাসিটি ভুলতে পারেনি, আর তার এখনো তার ভাইয়ের সেই কথাটা মনে পড়ে। আমারে কেন একলা ফেলাইয়া গেলি রে ভাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সিয়াম ভাইয়া, এত সুন্দর যে ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, আমরা এখন যারা শুনছি একটাবার চিন্তা করে দেখি না, আপনি আপনার ছোট ভাইয়ের সাথে আছেন এবং ছোট ভাইকে কোথাও রেখে গিয়েছেন। তার কিছুদিন পরে দেখলেন আপনার ছোট ভাই কেমন যেন অদ্ভুত কিছু আচরণ করছে, এবং একটা পর্যায়ে আপনার ছোট ভাইকে আর সেই আগের চেঞ্জার রূপে কখনই ফিরে পাওয়া যাচ্ছে না। সেই অনুভূতিটি আপনি আমাদের লিখে ফেলতে পারেন ডাক চ্যাটে, এবং লেখার আগে অবশ্যই শোর হোস্টদের মেনশন করবেন। আমরা সেই মেসেজগুলো আপনার পরিশোনানোর চেষ্টা করব। চলে যাবেন সেই মেসেজগুলো পড়ে আসার জন্য। অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের এখানে কমেন্ট করেছে আলিফ, অনেক জোশ লিখেছে, জোশ ছিল ভাইয়া। তারপর আরো অনেকে কমেন্ট করেছে, কাজু বাদাম, ধন্যবাদ, আপনাদের কমেন্ট গুলো ভালো ছিল। এখন আমরা চলে যাবো পরবর্তী ঘটনাতে। পরবর্তী ঘটনার জন্য আমি চলে যাব আমাদের গেস্টের কাছে, মিশাল ভাইয়া। তো আপনারা কেই হয়তো বা গত আমার একটা কাহিনী ব্যাপারে শুনেছিলেন। আমার দাদি এবং আমার যেখানে কাবিল নামের একটা জিনের দ্বারা প্রসেস হয়, এবং আমার ওইটা থেকে আমি অ্যাজ দ্য লাস্ট ভিকটিম ছিলাম, যে এই ধরনের জিনের সাথে আমার ওঠা বসা বা আমার সাথে বিভিন্ন ইনসিডেন্ট ঘটে। যারা শুনেন নাই তারা অবশ্যই শুনেন আগের এপিসোডটি, এবং এই কাহিনীটা আর ওই কিছুটা সংযুক্ত আছে। তো
আমি যে কাহিনীটা আজকে বলতে যাবো প্রিয়াম ভাই, সেটা হচ্ছে 2013 সালের ঘটনা। 2013 সালে আমি তখন 7-এ পড়ি। তো ওই সময়টাতে আমি নর্মালি স্কুলে হচ্ছে খেলাধুলা করতাম, ওই স্কুল টিফিন টাইমে বাসায় চলে আসতাম। আমার আহ বাসাতে একটা কাজের মেয়ে ছিল। তো ওই কাজের মেয়েটার নাম না উল্লেখ করি, তো XYZ আমরা ধরে নিই। তো সেই কাজের মেয়েটা এরকম মা, এরকম আমার এরকম দাদির মধ্যে সিমিলার ওই রকম ঘটনা সাথে ঘটে। জিনিসটা হয় যে তার সাথে ঘটনাটা ঠিক এভাবে হয়। তার গ্রামে তখন সে একবার গোসল করতে যে সেন্সলেস হয়ে যায় এবং তাকে উঠিয়ে আনা হয় ওরকমই একটা জিন দ্বারা, ওইরকম একটি জিন জাতি তারা। তো তখন তার তাকে বিয়ে করতে যায়, সে সেখান থেকে পালিয়ে আসে। তো জিনদের একটা আমি আগেও বলেছি যে কোনো কারণে তাদেরকে যদি বিয়ে করতে না পারে কোনো হিউম্যান বিং, তাহলে তারা তাদেরকে আত্মীয়র মতো ট্রিট। তো সেই হিসেবে ওই মহিলাকে সেই জিনটা তার বোন হিসেবে দেখতে থাকে, তার ফ্যামিলিকে বিভিন্ন আক্রমণ থেকে প্রতিরক্ষা করে। তো ঘটনাটা আমি এরকম হয়েছিল, ভাই আমি একদিন স্কুল থেকে বাসায় ফিরি। আমার খুবই একটা বিষয় নিয়ে খুবই ক্ষোভ ছিল ভিতরে এবং রাগ রেগেছিলাম। তো ওই সময়টা আমাদের কাজের আমাদের এরকম আমাকে কি একটা দিতে আসে, তো আমি তার উপরে একটা জিনিস ছুঁড়ে মারি। তার গায়ে লাগে না, কিন্তু তার সাথে থাকা জিনটার গায়ে লাগে। এখন এই জিনটা তার সাথে কিভাবে আসলো সেটার কাহিনী বলি। তার মা যখন এরকম এই ওই জিনটার বোন হয়ে যায়, তো তখন থেকেই তার হয় যে আমি যেহেতু তোমাকে বিয়ে করতে পারিনি, তোমার কোনো মেয়েকে আমি বিয়ে করবো, বা আমি তোমার কোনো মেয়েকে প্রসেস করবো। তো সেই হিসাবে আমি আমরা যখন জানতে পারি যে ওই মেয়েটার উপর জিন প্রসেস করা, আমরা এটা নিশ্চিত ছিলাম। তো ওই মেয়েটার জিন এরকম ভর করেছিল, তো ওই জিনটার গায়ে লেগেছিল, জানতাম না সেটা। তো পরবর্তীতে আমি ওই দিন রাতে ঘুমাই যখন, এবং আমি ওই দিন রাতে একদম ঘুমানোর পরে আমাদেরকে যেভাবে বোবা ধরে ঠিক ওরকম ভাবেও না, কাইন্ড অফ আমি একটা স্বপ্নে একটা জিনিসকে আমার সামনের দিকে আগে আসতে দেখতেছি, বাট আমি নড়াচড়া করতে পারতেছি না। এবং সে এসে আমাকে থ্রেট দেয় যে তুই একে, যে কাজের মেয়েটা আমাদের ছিল, তাকে কোনোভাবে হার্ট করলে আমি তোকে হার্ট করবো। আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং ওই সময় সে আমাকে মারার হুমকিও দেয়। তো একটা সময় যখন এই কিছুদিন পার হয়ে যায়, আমি তার সাথে কোনো কথা হয় না। আমার ওই কাজের মেয়েটার সাথে আমি একদিন আবার রুড বিহেভ করি ভুলবশত। তো তখন সে আমাকে আবার পজেস করতে চায়, কিন্তু আপনারা যারা জানেন আগে স্টোরিটা শুনে আসছেন, আমার সাথে একটা জিন অলরেডি তখন ছিল এবং ওই জিনিসটার সাথে তার একটা ডিল হয় যে সে আমাকে কোনোভাবে হার্ট করতে পারবে না, সে আমাকে বুঝাই দিবে। তো ওই সময়টাতে আমি খুব মানে ভয় স্বপ্ন দেখতাম, যেটা মানে প্রায়শই এই জিনিসগুলো দেখতাম। তা আমি সবসময় এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকতাম। এন্ড ওই সময় আমাদের যে বাসার হুজুর ছিল, সে আমাকে তাবিজ দেয়। তো একদিন এরকম ঘটনা, তো ওই তাবিজটা থাকলে আমাকে মানে আমার সাথের জিন এবং ওই যে জিন আমাকে থ্রেট করছে, দুই জিনই আমার কাছে আসে না। তো একদিন এরকম হয়েছে যে আমি ওকে বকা দিছিলাম, এবং ওই সময় ওই যে আগে বকা দিছিলাম, ওই বকা দেওয়ার কারণে একদিন সে তার মার সাথে কথা বলতেছে। তো ওর মা ওকে বলে যে তোদের বাসার যে ছেলেটা আছে তার সাথে একটু কথা বলতে চায়। তো ও ফার্স্টে বুঝতে পারে না যে কেন বলতে চায়। তো পরবর্তীতে সে দিছে আমাকে, দেওয়ার পরে ওই মহিলাটাকে, ওই জিনটা, যে জিনটা আমার
স্বপ্নে আসছিল, সেই জিনটা আমাকে ওনাকে পজেস করে আমাকে ফোনে বলতেছে যে তুই যদি আবার ওকে কোনো কারণে হার্ট করিস বা বকা দিস বা কোনোভাবে আঘাত করার চেষ্টা করিস, আমি তোর জিনের সাথে কথা বলেছি, আমি ওর দ্বারা তোকে মেরে ফেলবো। তো আমি খুবই ভয় পেয়ে যাই। আমি সাধারণত এই ধরনের প্যারানর্মাল ঘটনা আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করি না, যদি আমার সাথে কোনোভাবে হয়ে থাকে। ওই সময় আমি প্রথমবার সেটা শেয়ার করেছি। আমার মা খুব ভয় পেয়ে যায়, আমার মা আমার সাথে তখন শুইতো রাত্রেবেলা। তো একদিন হচ্ছে এরকম, ওই দিন এই ঘটনাটা ঘটে এবং ফোন দেওয়ার ঘটনাটা ঘটে। ওই দিন আমি সন্ধ্যায় গোসল করে, গরমকাল সন্ধ্যায় গোসল করে আমার তাবিজটা আমি আর গলায় ঝুলায় পরি নাই। সবসময় ঘুমানোর সময় এটা পরে থাকি, কিন্তু ওই দিন পরিনি। তো ওই দিন আমার যে ঘটনাটা ঘটে সিয়াম ভাই, ওই দিন আমার পুরা শরীর একদম স্ট্রেট হয়ে যায়। আমি আমার মুখ, হাত পা কোনো কিছু নড়াচড়া করতে পারি না। ও এসে কাইন্ড অফ আমাকে পুরোপুরি করতে চায়, বাট ইন কাইন্ড অফ এনি ডিল, যে আমার যে ইয়ে ছিল তার একটা টাস্ক ছিল। তো তার টাস্কটা যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত সে অন্য কাউকে প্রসেস করতে দিতে পারে না, তাতে রুলস। তো ওই সময়টা আমি ওই কারণে, ওই তাদের টাস্কের কারণেই হোক কিংবা আল্লাহর রহমতেই হোক, ওই সময়টা আজান দিচ্ছিল, ওই সময়টা সে আর প্রসেস করতে পারে না, হাফ প্রসেস করে ফেলছিল আমাকে। পুরোপুরি বলতে গেলে হাফ প্রসেস আমাকে করেই ফেলছে, বাকি অর্ধেক করতে পারে নাই কোনোভাবে আর কি। এরপরে আমি যখন হচ্ছে ঘুম থেকে উঠি, আমার দেখি আমার পরনে যে গেঞ্জি ছিল সেই গেঞ্জিটা পুরোপুরি ভিজে গেছে, একদম ঘামে ভিজে গেছে। আমি না পারতেছি ওই কিছু করতে, আমার শরীর পুরো ব্যথা হয়ে গেছে। আমি চিন্তাও করি না হঠাৎ করে আমি এত শরীর ব্যথা কেন হচ্ছিল। আমি তখনও স্ট্রেট শুয়েছিলাম, এমন না যে আমি কাত হয়ে শুয়েছিলাম বা আমি ইয়ে হয়ে শুয়েছিলাম, আমি পুরো স্ট্রেট শুয়েছিলাম, আমি কোনোভাবে উঠতে পারতেছিলাম না। তো পরে আমি যখন হচ্ছে এরকম ঘুম থেকে ওঠা হয়, ঘুম থেকে উঠে এবং তখন যখন এই বিষয়গুলো আমার সাথে ঘরে, আমি যখন বলি আমার ফ্যামিলিকে আবার, তখন তারা ওই মেয়েটাকে বলে যে তোকে যেহেতু হার্ট করলে ইয়ে হবে, তো তুই কি চাচ্ছিস সেখানে থাকতে নাকি চলে যেতে। তো ও বললো যে যদি আমার দ্বারা কারো হার্ট হয় তাহলে আমি হচ্ছে এটা করবো না। তো আমরা তাও তাকে কিছুদিন রাখার পরে সে তার বাসা থেকে বিয়ের প্রস্তাব চলে আসার কারণে সে হচ্ছে তার দেশের বাড়ি চলে যায় এবং তার বিয়ে হয়ে যায়। যদিও সে একটা হিউম্যান বিইংকেই হচ্ছে বিয়ে করে, কিন্তু দেখা যায় যে ওই সময়টাতে এবং ওই জিনের কারণেই ওই সংসারটা তারা টিকে না, ঠিক আছে, ওই সময়টাতে। তো সে আবার ব্যাক করে, এবং সে আবার ব্যাক করার কারণে আমরা একটু ভাবি যে কেন টিকলো না বা সামথিং। ও ওই কথাটা আমাদেরকে তখনও বলে। এরকম যখন ওই সময়তে আমাদের আরেকটা কাজের বুয়া ছিল, তো আমরা একসাথে দুইটা কাজের বুয়ে রেখেছিলাম যে কোনো কারণে যদি কোনো সমস্যা হয় আর কি। তো ও যখন এরকম একদিন শুয়েছিল, একদিন আমি স্কুল থেকে আসি, তো এক কাজের মেয়ে হচ্ছে বাথরুমে গোসল করতেছিল। তো সে হচ্ছে ঘুমাইছিল, দুপুরের টাইম আমি ক্লাস ফাঁকি দিয়ে চলে আসি। আর ওই সময়টাতে হচ্ছে আমি বুঝতে পারিনি যে এরকম কোনো ইয়ে হয়েছে, ওর এখনো জিনটা নজর রেখে রাখছে। আমি ওকে বলি যে আমার গ্লাস পানি দাও, আমি ইয়ে থেকে আসছি, বাইরে থেকে আসছি। তো হঠাৎ করে সে এরকম শুয়েছিল, শোয়া থেকে উঠে বসছে। তো ওর বসার ধরটা একটু ডিফারেন্ট ছিল। তো আমি ফার্স্টে বুঝতে পারি নাই যে ও এভাবে কেন উঠে বসলো। তো ও পানি নিতে গেছে, পানি ও খাইলো, আমার জন্যও দিল। তো ও নর্মালি গরমকালে যেরকম যেরকম পানি ঠান্ডা হওয়ার কথা, ও দেখলাম আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলো, ঠান্ডা পানি ঢাললো। তো ও আমাকে যখন হাতে দিল, পুরা গ্লাস গরম ছিল। আমার তখন বুঝে গেছে যে ইয়ে জিন পজেস করছে, এন্ড ওর পুরা গা তখন জ্বরে পুরা পুড়ে গেছে। And ওই সময়টাতে
আমি তাকে বলি তুমি বসো। বসে হচ্ছে আমার যে আরেক কাজের মেয়ে ছিল তাকে ডাক দিই, ডাক দিয়ে এনে তাকে হচ্ছে বলি যে তুমি হচ্ছে আম্মুকে এখনই কল দাও, আমার মা অফিসে আছে, তো ওকে আম্মুকে কল দাও, আম্মু বাসায় আসছে। আম্মু বাসায় আসছে, আমরা তাকে হচ্ছে দোয়াটা করে শুয়াই দিই, পানি টানি খাওয়ায় আবার শুয়াই দিই। তো সে ঘুম থেকে যখন উঠছে, তো ও তখন হচ্ছে ঘুম থেকে উঠার পরে বলতেছে যে এরকম সে হচ্ছে তাকে আবার প্রসেস করা হয়েছে স্বপ্নের মধ্যে, যেরকম আমাকে প্রসেস করা হওয়ার কথা ছিল। মানে অ্যাকচুয়ালি ওই আমি যতটুকু জানতে পারি, মানে ওই বিয়ে ভাঙার পরে ওর সাথে যে ঘটনাটা ঘটে, ও তখন সত্যি কথাটা বলে যে ওর বিয়েটা ভেঙে যায় এরকম বিয়ের কারণে। তো তখন সে হচ্ছে অ্যাকচুয়ালি বলে যে আমার বিয়েটা ভাঙে অ্যাকচুয়ালি এই কারণে না, আমি যখন বাসর রাতে আমার স্বামীর সামনে থাকি, আমার স্বামীকে কেন অ্যাটাক করছিস, তখন বলছে যে ও এই বিয়েটা মানতে পারেনি এবং এই কারণে সে ওর স্বামীর উপর অ্যাটাক, তো সামহাও ওর স্বামী বেঁচে যায় এবং ওই আহ, ওই লোকটা বেঁচে যাওয়ার কারণে ও পরে বলে যে না আমি এই জিনওয়ালা মেয়ের সাথে বিয়ে করবো না, এরা আমার সাথে হাইট করছে বা সামথিং। তো এরকম স্টোরি একটা কন্টিনিউ হয়। তো ওর মা বাবা তখন আমাদের কাছে আবার পাঠায় দেয়। তো তখন হচ্ছে আমরা যখন আমাদের এখানেও জানতে পারি, তো তখন আমরা বলি যে তুই তাহলে একটা কাজ কর, বা তুই হচ্ছিস এভাবে ইয়ে করিস না, রিস্ক নিস না, তুই নতুন ভাবে জীবন ইয়ে করে। ও বলছে যে না এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমাকে ও ও টাস্ক ফিল করার জন্যই আসছে, আমাকে ইয়ে করতেই হবে। তো আমরা বলি যে ওকে ফাইন, তোমার যদি এরকম মনে হয় তাহলে এখানে আর থেকো না, কারণ এখানে থাকলে তো আমাদের জন্য। এটা আম্মু বলে, তো আম্মু ওকে যখন এই কথাটা বলা হয় তখন ও হচ্ছে চলে আসে। এখনো কিছুদিন আগে 2 বছর আগে মনে হয় একবার আমার বোনের সাথে ওর দেখা হয়েছে। তো ও আবার বিয়ে করে। তো ওকে যখন জিজ্ঞেস করা হয় তখন বলে যে না ওর উপরে ওই জিনটা আর নাই, যে কি একটা কারণে জানি ওর জিনটাকে ছেড়ে গেছে, ওর উপর ঝাড়ফুঁক করা হয়, অনেক কিছু করা হয়, যেন ওই জিনটা নাকি চলে যায়। তো ওই কাহিনী অন্য একদিন বলবো ইনশাল্লাহ। আপনারা আজকের আমার আপাতত কাহিনী এটুকুই সিয়াম ভাই। আশা করি আমার এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী গল্প জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আশা করি সবার গল্পটা সুন্দর লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আম, এভাবে আমাদের আমাদের মধ্যে নিজেকে রাখার জন্য, কারণ আপনাদের ঘটনা পেলে আমরা আগাচ্ছি এবং আপনাদের ঘটনার জন্য এই শোটি এই মুহূর্তে আপনাদের কানে পৌঁছাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন। আর জানিয়ে রাখি, যারা ফ্রি ভয়েস চ্যানেলে আসছেন তারা সবাই যেন নিজেরা মাইক্রোফোন মিউটে রাখেন, যাতে আপনাদের 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 সুর শুনতে সুবিধা এবং দ্বিতীয় কারো সুর শুনতে কোনো অসুবিধা না হয়। আর এই ঘটনাটি কেমন লেগেছে জানাতে অবশ্যই আমাদেরকে জানাতে ডার্ক চ্যাটে, যেখানে হচ্ছে আমাদের হোস্টে যে কোনো একজনকে মেনশন দিয়ে জানাবেন যে ঘটনা কেমন লেগেছে। আর এছাড়াও আমাদেরকে যদি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটি রয়েছে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। আর আমরা এই মুহূর্তে কথা বলবো না, আমরা চলে যাব পরবর্তী ঘটনায় যাওয়ার জন্য আমরা চলে যাব প্রথমত রিনের কাছে কিছু মেসেজ পড়ানোর জন্য। মেসেজের পর আমরা পরবর্তী ঘটনায় যাব। রিন। আমাদের মাঝে এখন অনেকেই কমেন্ট করছেন, আমাদের এখানে কমেন্ট করেছেন দ্য জেন্টলম্যান। অনেক সুন্দর ঘটনা ছিল, কিছুটা ব্যতিক্রম ছিল। ধন্যবাদ, আসলে ব্যতিক্রম ছিল। তারপর ভালো মানুষ লিখেছেন অসাধারণ, ধন্যবাদ। এছাড়া আরো অনেকেই লিখেছেন, ইমতাজ লিখেছেন ইন্টারেস্টিং। আমি আরেকবার বলতে চাই, আপনাদের মতামত দেওয়ার আগে অবশ্যই পোস্টদেরকে পিন করতে ভুলবেন না।
পরবর্তী ঘটনার জন্য যাওয়া যাক। আমরা পরবর্তী ঘটনার জন্য চলে যাবো তাসিফের কাছে। তাসিফ, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইয়া, আমাকে ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদের নিস্তার একজন আঙ্কেল থেকে শোনা। উনি আমাকে ঘটনাটি যেভাবে বলেছেন আমিও আপনাদের কাছে সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের গ্রামে একটা সরকারি ক্লিনিক আছে। 1998 সালের দিকে এটি নির্মাণ করা হয়। এই ক্লিনিকটাকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা আছে। আসলে ক্লিনিকটা যেভাবে নির্মাণ করা হয়েছে সেই জায়গাটা নিয়ে অনেক ঘটনা লোকের মুখে শোনা যায়। একটা সময় সেখানে রাতে তো দূরের কথা, এমনকি দিনের বেলায়ও মানুষজন যেতে ভয় পেত, কারণ সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতো। আজ আমি সেই ক্লিনিকের নির্মাণের সময় ঘটা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। ক্লিনিকটা নির্মাণের জন্য একটা সময় সরকারিভাবে 10 জন রাজমিস্ত্রি পাঠানো হলো। ক্লিনিক নির্মাণের জন্য ওই জঙ্গলটাকে নির্বাচন করা হলো। জঙ্গলে অনেক গাব গাছ, তেঁতুল গাছ, তাল গাছ, বট গাছ এবং আরো অন্যান্য গাছ ছিল। ক্লিনিক নির্মাণের জন্য আসা রাজমিস্ত্রিগুলো তাদের থাকার জন্য ওই জঙ্গলটার কিছু গাছ কেটে পরিষ্কার করে এবং সেখানে একটা ছোট ঘর বানায়। এতে কিছু ছোট ছোট বট গাছ আর কিছু গাব গাছ কাটা পড়েছিল। গাছগুলো কাটার সময় তারা কিছুই বুঝতে পারে না, কিন্তু রাতে তারা সবাই যখন ঘুমাতে যায় ঠিক তখনই অনেকগুলো বাচ্চা শিশুর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। তারা আওয়াজ শুনে যখন ঘর থেকে বের হয় দেখার জন্য, তখন সেই আওয়াজটি থেমে যায়। আবার ঘরে ঢুকলে সে আওয়াজটি শুরু হয়ে যায়। কয়েকদিন থেকেই একই ঘটনা হওয়ার পর তারা একটু ভয় পেয়ে যায়। তখন তারা সবাই দোয়া দরুদ পড়তে শুরু করে এবং দোয়া দরুদ পড়ে ঘুমাতে যায়। ঘুমের মধ্যে তারা সকলে যেন একই স্বপ্ন দেখলো। তারা দেখলো তাদের ঘরের সামনে একটি অপরিচিত মানুষ দাঁড়িয়ে রয়েছে। সেই মানুষটির চোখগুলো অনেক ভিতরে ছিল, যেন চোখগুলো গলে গিয়েছে কোনো কারণে। আর সেখান থেকে কি যেন বেরোচ্ছিল, আঠালো ধরনের। আর তার মুখটা যেন একদম থ্যাতলানো ছিল, যেন হাতুড়ি পিঠে মুখখানা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আর সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছিল। মাথার খুলিটার এক পাশ যেন নেই, আর সেই জায়গাটা কি যেন কিলবিল করছে। তার পা গুলোর সাথে পায়ের কোনো পাতা ছিল না। সে মানুষটা বারবার বলতে লাগলো, চলে যা, কেন এসেছিস তোরা, চলে যা, আমাদের থাকার জায়গা পরিষ্কার রাখছিস, যা, চলে যা, বাঁচতে চাইলে চলে যা এখান থেকে। সে এক ভয়ঙ্কর স্বপ্ন। ভয়ে সবাই ঘুম ভাঙলো। এক একজনকে আলাদা আলাদা ভাবে হঠাৎ জেগে উঠতে দেখে অবাক হতে লাগলো প্রত্যেকজনই। আস্তে আস্তে লোকের মুখে প্রচার হওয়ার পর সবাই বুঝতে পারলো ওরা সবাই কোনো এক অদ্ভুত কারণে একই স্বপ্ন দেখেছে। তাদের নিজস্ব কোনো চিন্তায় যেন ছিল না জিনিসটা এটা কিভাবে হতে পারে। একটু পর তারা আরো অবাক হলো এটা দেখে যে তাদের স্বপ্ন সেই জায়গাতে ও ভয়ঙ্কর মানুষটিকে দেখেছিল, যেখানে রক্ত আর জেলের মতো কি যেন পড়ে রয়েছে। তখন তাদের ধারণা হলো এটা ভৌতিক কোনো কিছু হবে। ভয়ে তারা সারাটা রাত আর ঘুমোতে পারলো। সকাল হতে তারা এই ব্যাপারটি গ্রামের একজন মুরব্বীকে জানান। সে মুরব্বী এক হুজুরকে ডেকে আনেন। হুজুর বললেন,
হুজুর এসে বললেন, কি ধরনের ঘটনা ঘটে আমি রাতে আপনাদের সাথে থেকে দেখতে চাই। তারপর দ্বিতীয় রাতে হুজুর তাদের কাছে ছিল। রাতে সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে এক ভয়ঙ্কর হাসিতে সবাই ঘুমিয়ে গেল। তারপর তারা দেখলো যে হুজুরকে তারা নিয়ে এসেছিল সে যেন বিছানায় নেই। সে তাদের মাঝে দাঁড়িয়ে বিকট শব্দে হাসছে, আর সেই সাথে সে যেন বদলে যাচ্ছিল ওই সময়। আগের রাতে দেখা সেই ভয়ঙ্কর মানুষটির মতো লাগছে তাকে। তারপর তার থেতলে যাওয়া সেই মুখ দিয়ে সে বলতে লাগলো, তোরা কি ভেবেছিলি আমার জায়গায় এসে আমাকে কাউকে দিয়ে তাড়িয়ে দিবি? আমি আগে সাবধান করেছি, কিন্তু তোরা আমার কথা শুনিসনি, তাই আমি এসেছি তোদের কাছে। তোদের আর ক্ষমা নেই। কেউ পালিয়ে যেতে গিয়ে জ্ঞান হারিয়েছে, কেউ বা জ্ঞান হারিয়েছে ওই জায়গাতেই। যারা ছিল, যাদের মস্তিষ্কে অন্তত কিছুটা শান্ত ছিল, শান্তি ছিল, তাদের সবাইকে ঘরের ভিতর নেওয়া হয়। কিছু মানুষের হুঁশ ফিরে এসেছে, কিছু মানুষের আসেনি। যাদের হুঁশ ফিরে এসেছিল তারা এই ঘটনাটি জানে। ধীরে ধীরে এটি সবার কানে কানে যেতে থাকে। পরবর্তীতে দেখা যায় তারা যে ঘরে ছিল তার সম্পূর্ণ এলোমেলো অবস্থায় ছিল। যারা সুস্থ হয়ে ফিরে এসেছে তারা পুনরায় কেউ কাজ করার সাহসই পায়নি। সবাই যে যার বাড়িতে ফিরে গেছে। কিছুদিন পর আবারও ক্লিনিকের কাজ করার জন্য লোক পাঠানো হয়। তারা রাতে আমাদের বাড়িতে থেকে সে ক্লিনিকের কাজটি করতে থাকে। যদিও বা সেই ঘটনা এখানে শেষ হয়নি। ক্লিনিক নির্মাণের পরও আরো অনেক ঘটনা সেখানে ঘটেছে এবং ঘটে চলেছে। এইটুকু ছিল ঘটনা। ধন্যবাদ। ধন্যবাদ সিয়াম ভাইয়া ঘটনাটি শেয়ার করার জন্য। আমি আবার সিয়াম ভাইয়ের কাছে চলে যাব কিছু কমেন্ট জন্য। সিয়াম ভাই, আমাদের কাছে বেশ কিছু মেসেজ আসছে ডার্ক চ্যাটে, আর যারা মেসেজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ এছাড়াও আপনাদের মতামত আমাদের জন্য প্রচন্ড জরুরি। আর মতামত জানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই, যাতে আপনারা হোস্টদের যে কোনো একজন বা মাল্টিপল হোস্টকে মেনশন করেন, যাতে আপনাদের মেসেজ আমাদের করতে সুবিধা হয়। আমাদেরকে জেন্টলম্যান লিখেছে অনেকেই ওরকম জিনিস সহ্য করতে পারে না, যার কারণে ব্যাপারটা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে। অবশ্যই গায়ে কাটা দিয়ে ওঠার কথা। যদি কাউকে রিলেট করতে বলি তাহলে ভেবে দেখুন, ঘুম ভেঙে যখন আপনি চোখ খুলবেন অন্ধকারে আবছা আলো, যদি এমন কাউকে দেখেন যার কাছে আপনি পরিচিত নন, বা যে আপনার কাছে পরিচিত নয়, কে একজন বিকট চিৎকারে হাসছে, নড়তে পারবেন, কথা বলতে পারবেন, জবাব কি আপনি দিতে পারবেন? এমন কিছু যদি হয়ে থাকে আমাদেরকে জানাতে পারেন। আর এমন কোনো ফিলিংস থাকলে কেমন কেমন লাগতে পারে আপনার, আমাদেরকে জানতে ভুলবেন না ডার্ক চ্যাটে। আমাদের হোস্টের যে কোনো একজনকে মেনশন দিয়ে জানিয়ে দিন। আমরা এই জন্য চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠানো হয়েছে। আর এই ঘটনাটি আমাদেরকে পড়ে শোনাবে আথারিন হোসেন।
বুঝতে পারছেন ভাইয়া। যশোর জেলার মনিরামপুর থানার দুর্গাপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। 2012 সালের দিকে ঘটনাটা ঘটা। আমার সম্পর্কের দূরের এক চাচাতো বোন রুনির সাথে এই ঘটনাটা ঘটেছিল। আর দুঃখের বিষয় রুনি মারা যায়। আর এই সম্পূর্ণ ঘটনাটা তার চাচাতো ভাই এবং তার মায়ের কাছ থেকে শোনা। রুনি তখন নতুন কলেজে ভর্তি হয়েছিল। একটি সময় রুনি একই গ্রামে তার থেকে 2 বছরের বড় একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। ধীরে ধীরে এটা রুনির পরিবারের লোকজন সহ আমিও আমার ফ্রেন্ড জানতে পারি। এক পর্যায়ে বাসা থেকে রুনির উপর প্রচুর চাপ সৃষ্টি হয়। রুনির মা প্রায় রুনিকে বকাঝকা করত, কিন্তু নতুন প্রেম কি আর ঘরে বাধা রেখে যায়? রুনির পরিবারটাকে অনেক বোঝাতো, কিন্তু রুনি প্রচন্ড জেদি টাইপের মেয়ে ছিল, কারো কথা শুনতো না। আর প্রায় বাসায় এই নিয়ে ঝামেলা হতো। ঘটনার দিন রুনি কলেজ থেকে ফিরে দুপুরের দিকে তার মা আর ছোট ভাইয়ের সাথে লাঞ্চ করলো। ওর বাবা ওই দিন বাসায় ছিল না। রুনিকে ওই দিন বেশ হাসি খুশি লাগছিল। বিকালে ওর মাকে বলল, মা, আমি একটু বাজারে যাব, একটা বই কিনতে হবে, আমাকে কিছু টাকা দাও। আন্টি রুনিকে কিছু না বলে টাকাটা দিলেন আর বললেন, দ্রুত আসিস। রুনি টাকাটা নিল, বাজারে গেল, বই কিনলো, আর ফেরার সময় সুতাপট্টি থেকে দড়ি কিনলো। দোকানদার একটু সন্দেহ করছিল। সে রুনিকে জিজ্ঞেস করলো, মা, দড়ি কি করবা? রুনি নাকি হেসে উত্তর দিয়েছিল, কাকু, গলায় দড়ি দেব। দোকানদারও হাসি মুখে টাকাটা নিয়ে রুনির কাছে দড়ি বিক্রি করেছিল আর বলল, মা, তুমি রাগ করো না, কম বয়সী ছেলে মেয়েদের কাছে দড়ি বিক্রি করতে ভয় লাগে। রুনিও হেসে বলল, ভয় নেই কাকু, আমি এত জলদি মরতে চাই না। এরপর রুনি বাসায় ফিরে আসলো। রুনি যে বাজার থেকে দড়ি কিনেছে এটা কেউ বুঝতেই পারে। সে তার ভ্যানিটি ব্যাগের ভেতর দড়িটা লুকিয়ে রেখেছিল। প্রতিদিনের মতো ওই দিনের সন্ধ্যার পর ও রুমে বই পড়ছিল। আর রুনি জানতো ঈশার নামাজের পর ওর মা আর ওর ছোট ভাইকে নিয়ে পাশের বাড়ি যাবে। ও সুযোগের অপেক্ষা করছিল কখন ওর মা বের হল। তার মা বাহিরে যাওয়ার আগে রুনি রুমে এসে বললেন, তুই পড়, আমি শুভকে নিয়ে তোর কাকিদের বাসায় যাচ্ছি। আমি এসে খেতে দেব, আর ওই ঘরে তোর দাদি আছে, ওই ঘরে গিয়ে পড়। এই বলে আন্টি চলে গেলেন। রুনি গেটটা লাগিয়ে দাদির রুমে আর দাদিকে বলল, দাদি, তুমি টিভি দেখো, আমি অঙ্কটা শেষ করেই আসছি। রুনির রুমে যে আস্তে করে দরজাটা বন্ধ করলো, ব্যাগ থেকে দড়িটা বার করলো, এরপর ফ্যানের সাথে দড়িটা বাঁধলো এবং এরপরেই গলায় দড়ি দিল। 1 ঘন্টা পার হয়ে যায়, রুনি দরজা খোলে না। ওর মাও ততক্ষণে বাসায় চলে আসছে। আন্টি গেটে এসে বারবার দরজা ধাক্কা দিয়ে, কিন্তু রুনি বা ওর দাদু কেউই দরজা খুলছিল না। শেষমেশ রুনির দাদি এক পর্যায়ে গিয়ে গেট খোলেন। আন্টি ঘরে এসে বললেন, রুনি কই? দাদি বলল, ও তো পরের রুমে মনে হয় ঘুমাই গেছে। আন্টি বলল, এমন সময় তো ঘুমায় না। এরপর আন্টি রুনির ঘরের দরজায় ধাক্কা দিলেন, কিন্তু দরজা ভেতর থেকে লক ছিল। বেশ কয়েকবার ধাক্কা দেওয়ার পরও যখন রুনি দরজা খুলছিল না, আন্টি তখন ভয় পেয়ে যেন আর চিৎকার করতে শুরু করলেন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন চলে আসলো। এরপর একজন দরজা ভেঙে ভেতরে গেলেন আর রুনিকে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখলেন। ততক্ষণে রুনি মারা গেছে। রুনিকে নামানো হলো। একজন বলল, রুনিকে দ্রুত হাসপাতালে নিতে হবে। পাশে হাসপাতাল। রুনিকে দ্রুত সেই হাসপাতালে নেওয়া হলো, কিন্তু হাসপাতালের ডাক্তার বললেন আরো 40 মিনিট আগেই মারা গেছে। ডাক্তার একটু অবাক হয়েছিলেন,
কারণ গলায় দড়ি দেওয়ার লাশের শরীরে তিনি কয়েকটা মার ও আঁচড়ের দাগ দেখছিলেন, কিন্তু তখন তিনি এটা কাউকে কিছু বলেননি। রুনির লাশ বাড়ি আনা হলো। গ্রামের মানুষ সবাই জোর হলো রুনিদের বাসায়। রুনিদের বাসায় তখন শোকের মাতম চলছে। রুনির মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তার মেয়ের এই অকাল মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এরপর সবাই বলল, এই অবস্থায় লাশ বেশিক্ষণ রাখা যাবে না, দ্রুত গোসলের ব্যবস্থা করা উচিত। রুনির লাশকে যখন গোসল করাতে নিয়ে যাওয়া হলো, তখন গোসলখানার ভেতর থেকে রুনির কাকির লাশ ধোয়ানো মহিলারা হঠাৎ বের হয়ে আসলো। সবার মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছিল। কাকা বললেন, কি হলো, কি হয়েছে ভেতরে, আপনারা বাইরে আসলেন কেন? এবার কাকি বলল, রুনির পিঠে আঁচড়ের দাগ ও গলায় বড় বড় আঙুলের ছাপ দেখা যাচ্ছে। এটা মানুষের আঁচড় বা আঙুলের ছাপ হতে পারে না। যেহেতু পুরুষ মানুষ মেয়েদের লাশ ধোয়ানো ঘরে ঢুকতে পারে না, তাই বাড়ির পাশের এক হুজুরকে ঘটনা বলা হলো। হুজুর বললেন, ভয় নেই, আপনারা দ্রুত গোসল করিয়ে ফেলেন, লাশ বেশিক্ষণ ফেলে রাখা ঠিক হবে না। এরপর রুনিকে গোসল করিয়ে খাটিয়ায় শোয়ানো হলো। রাত তখন অনুমানিক 3টা। হঠাৎ রুনির ঘর থেকে একটা শব্দ এলো। শব্দটি সবাই শুনতে পেল এবং অনেকটা ভয় পেল। রুমে কেউ ছিল না, এমনকি রুনিদের বাসায় বিড়ালও ছিল না। তাহলে এই শব্দটা কিসের ছিল? কেউ ওই রুমে যেতে সাহস পাচ্ছিল না। আবার হুজুরকে ডাকা হলো। হুজুর আসলেন এবং সরাসরি রুনির রুমে গেলেন আর একটা গন্ধ পেলেন। রুমের লাইট জ্বালালেন এবং দেখতে পেলেন ফ্যানটা হালকা হালকা ঘুরছে। হুজুর বাইরে এসে ঘরটা বন্ধ করে দিলেন। সবাই জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে হুজুর? হুজুর বললেন, কাল বলবো, তবে ভয়ের কিছু নাই। পরের দিন সকালে রুনির বাবা আসলেন এবং সকাল 11টার দিকে তাকে মাটি দেয়া হলো। ওদিন রাতের বেলা হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। বলে রাখা ভালো, রুনিকে রাস্তার ধারে মাটি দেওয়া হয়, ঠিক রাস্তার পাশে। রাস্তার একটু পাশে কয়েকটা ঘর বাড়ি ছিল। ওই দিন রাতেই কাশেম চাচা বাড়ি আসছিলেন। হঠাৎ চাচার চোখে পড়ে ওই কবরের দিকে। চাচা অনেক সাহসী, কিন্তু তিনি যা দেখলেন আর এমন ভয় পেলেন যে চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় এসে অজ্ঞান হয়ে গেলেন। সকালে চাচার জ্ঞান আসে। সবাই তখন প্রশ্ন করতে থাকেন, কি হয়েছিল? চাচা বলল, কাল আমি রুনিকে কবরের উপর বসে থাকতে দেখেছি, ও কাঁদছিল। কেউ বিশ্বাস করলো না, আবার কেউ বিশ্বাস করলো। অনেকে বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি। রুনির মৃত্যুর 2 দিন পর রাত তখন অনুমানিক 2টা বাজে। রুনির বাসার চালে ঢিল পড়ার মতো শব্দ হওয়া শুরু করল। রুনির বাবা ভয়ে ঘুম থেকে উঠে পড়েন এবং বাইরে আসেন। তিনি টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে দেখলেন কিছু নেই, কিন্তু একটু পর খেয়াল করলেন দক্ষিণ দিকের আম গাছের উপর রুনি বসে আছে, ও কাঁদছে। এই দৃশ্য দেখে আঙ্কেল খুব ভয় পেলেন। পরের দিন সকালে তিনি হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললেন। এবার হুজুর বললেন, রুনি যখন গলায় দড়ি দিয়েছিল তখন ওর রুমে খারাপ একটা জিন ছিল। রুনি গলায় দড়ি দিত না, ওর চেয়ারের থেকে নামার চেষ্টা করেছিল, কিন্তু ওই জিনটা ওকে জোর করে গলা চেপে ধরে। রুনি বাঁচার চেষ্টা করেছিল, চিৎকার করতে চেয়েছিল, কিন্তু পারল না। আর রুনির আত্মা ঘুরে বেড়াচ্ছে, কষ্ট সহ্য করতে পারছে না, তাই এমন করছে। তারপর হুজুর রুনির বাবাকে একটা তাবিজ দিলেন। এই ঘটনার ঠিক পরের দিন আমার এক বন্ধু রাত 9টার দিকে তার বাসায় ফিরছিল।
ওর চোখ হঠাৎ রুনির কবরের দিকে পড়ে, আর ও দেখে রুনি কবরের উপর বসে কি যেন খাচ্ছে। এর উপর প্রচন্ড ভয় পায় আর দৌড়ে বাড়ি চলে আসে এবং বাসায় এসে ঘটনাটা সবাইকে। সব থেকে অবাক হয়েছিল আমার সেই বন্ধুই। রুনির মৃত্যুর 5 দিন পরেই আবার আরেকটা ঘটনা ঘটে। আমার বন্ধু রুমে একা ঘুমায়। ওদিন রাত 1টা কি 2টা বাজে। ও ঘুমাচ্ছিল, হঠাৎ ও কান্নার শব্দ শুনতে পায়। কান্নার শব্দ শুনে সে উঠে বসে, আর তারপর যা দেখলো সে, আমার এখনো ভয় করে শুনল। ও দেখে জানালার পাশে দাঁড়িয়ে রুনি কাঁদছে, অনবরত কেঁদে যাচ্ছে। রুনির চেহারাটা বোঝা যাচ্ছে না, কিন্তু কান্নার ধরনটা ঠিক সেরকম। ওই দেখার পর চিৎকার করা শুরু করলো। তখন আমার বন্ধু অজ্ঞান হয়ে যায়। ও এতটা ভয় পেয়েছিল যে তারপরে 4 দিন জ্বর ছিল তার। এরপর ঠিক ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এরপর প্রায় গ্রামের মানুষ রুনিকে দেখতে পেত। প্রথম প্রথম তো ওই রাস্তা দিয়ে মানুষ রাতের বেলা যেতেও ভয় পেত। রুনির মৃত্যুর পরে বেশ কিছুদিন এলাকাবাসী আতঙ্কে ছিল। এখন যদিও ঘটনাটা গ্রামের প্রায় সকলেই জানে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জানাই জারিনকে। ঘটনা নিয়ে যদি বলার কিছু থাকে তাহলে বলবো, রুমের মতো যদি কারো কাছে কোনো আত্মীয় থেকে থাকে বা এমন কেউ সুস্থ স্বাভাবিক একটি মেয়ে কোনো নির্দিষ্ট কারণে নিজের জীবন নিয়ে ফেলেছে এবং নিয়ে ফেলার পর অস্বস্তিতে আছে, পরিচিত একটি মুখ রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন মৃত কেউ একজন কবরের উপর বসে আছে, কবরের উপর বসে কিছু খাচ্ছে। কেমন লাগা উচিত, কেমন হবে আসলে জিনিসটা দেখতে? জানতে চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদেরকে লিখার জন্য ডাক যেটা আপনাদেরকে বলবো, রোজের অন্তত একজনকে মেনশন করে লিখে ফেলুন আপনার মতামত, আর আমরা সেটি পড়ে শোনানোর চেষ্টা করবো। যেমন আমাদেরকে ওই মুহূর্তে দ্য জেন্টলম্যান লিখেছে, এটা আজকের সব থেকে ভয়ঙ্কর স্টোরি ছিল সোফা, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে স্কুইডওয়ার্ক লিখেছে, চিজু লিখেছে, ভালো মানুষ লিখেছে, অসাধারণ ছিল, ধন্যবাদ। এছাড়া ডিলিটেড ইউজার কুজু, বিবেক, স্কুইডওয়ার্ক আবার লিখেছে, চিজু নিউজের লিখেছে, নাইস স্টোরি, ধন্যবাদ জানাই। এখন আমরা চলে যাব আজকের দিনের শেষ ঘটনায়, আমাদের গেস্টের কাছে। ইমরান, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার ঘটনায় চলে যাই আমরা। থ্যাংক ইউ সিয়াম ভাইয়া আমাকে এটা সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ইমরান পাঠান অরিক, আমি নারায়ণগঞ্জে থাকি এবং আমি ক্লাস 9-এ পড়ি। যে স্টোরিটি আজকে আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, সেই স্টোরিটি আমার আম্মুর সাথে ঘটেছিল। আমরা এখন যে ফ্ল্যাটে থাকি তার ঠিক আগে ফ্ল্যাটে। বলে দিই, আমাদের ফ্ল্যাটটি নিচতলা ছিল। আমি আমার আম্মুর মতনই বলার চেষ্টা করবো, সরাসরি স্টোরিটি বলছি। সেদিন ছিল আমার মেয়ের জন্মদিন। বাসায় প্রচুর পরিমাণে মেহমানরা উপস্থিত ছিল। এদের মধ্যে আমার ভাসুর, দেবর এবং আমার ভাই বোন সবার ছেলেমেয়েরাই উপস্থিত ছিল। সবাই খুবই মজা করছিল এবং আমাদের এই অনুষ্ঠানটি প্রায় 11:30টার মতো চলতে থাকে। 11:30টার পর আমি তাদেরকে দিয়ে আসার জন্য আমাদের বাসা থেকে বের হয়ে একটি উঠান আছে, উঠান থেকে আমাদের মেইন গেটে দিয়ে আসি। মেইন গেটে দিয়ে আসার পরে আমার বাসায় ফিরে আসতে আসতে হঠাৎ করে আমার গায়ে একটি বাতাস লেগেছিল। বাসায় আসার পর আমার সবকিছু গোছাতে গোছাতে প্রায় 12:30টার মতো বেজে যায়।
12:30 মতো বাজার পরে আমি ঘুমাতে যাই। এমনিতে আমার ছোট ছেলে এবং আমার বড় মেয়ে সবসময় একসাথেই ঘুমায়, কিন্তু মাঝে মাঝে আমার ছোট ছেলে আমাদের সাথেও ঘুমানোর মর্জি করে। সেই দিন ওর বাদ যায়নি, আমাদের সাথে ঘুমানোর জন্য খুবই মর্জি করছিল। তাই শেষমেশ ওকে আমাদের সাথে নিয়ে ঘুমাই। ওর ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 2:30 মতো বেজে যায়। ওর ঘুমানোর পরে আমি ওর বাবার সাথে কিছু কথা বলছিলাম। কথা বলতে বলতে মাঝে হঠাৎ করে আমার শরীরটা একটি ঝাঁকি দিয়ে ওঠে এবং খুবই জোরে কাঁপতে শুরু করে, যেন মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। আমি তাড়াতাড়ি করে ওর বাবাকে এবং ইমরানকে উঠিয়ে বাসা থেকে বের হয়ে যাই। আমরা বাসা থেকে বের হলেও আশ্চর্যজনক বিষয় এটা ছিল যে পুরো বিল্ডিং এ একটি লাইটও জ্বলছে না, কারো বাসায় একটি আওয়াজও নেই, যেন সবাই ঘুমাচ্ছে, কারো টেরই পায়নি যে ভূমিকম্প হচ্ছে। শেষমেশ আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আমার ছোট ছেলে আবার ঘুমিয়ে পড়ে। ওর ঘুমিয়ে পড়ার পর ওর বাবা আমাকে হঠাৎ করে বলে যে তুমি গিয়ে অজু করে আসো। আমাদের ডাইনিং রুমটা এবং আমাদের রুমের মাঝখানে একটি জানালা আছে, যেটা একসাথে কানেক্টেড থাকে। জানালা দিয়ে আমি দেখলাম, দেখার পরে আমি বের হয়ে অজু করে আসলাম। অজু করে আসার পর ওর বাবা আমার গায়ে কিছু সূরা পরে ফু দিয়ে দিয়েছিল। ওর বাবার ফুটা দেওয়ার সাথে সাথেই যেন গাটা খুবই জোরে একটি ঝাঁকি দিয়ে ওঠে। আর তারপর আমাকে পানি পড়ে দিয়েছিল, পানি পড়াটা খেলাম। খাওয়ার পরে আমাকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো এখনই। তখন আমি বললাম যে তুমি কি এখন ঘুমাবে না? তখন বলে যে না, আমার কিছু কাজ আছে। এটা বলেই আমার ফোনটা নিয়ে চালাতে শুরু করে দিল। আমি আর কিছু না বলেই ঘুমিয়ে পড়ি। সকালবেলা ওর বাবাকে নাস্তা দেওয়ার পরে আমাদের রুমে একটি সোফা আছে। ওর বাবার একটি অভ্যাস হচ্ছে যে নাস্তা খাওয়ার পরে সোফায় বসে সে চা খাবে এবং নিউজ পেপার পড়বে। সেই দিনও বাদ যায়নি, সে সেই সোফাটার মধ্যে বসে বসে চা খাচ্ছিল এবং নিউজ পেপার পড়ছিল। আমি ওই সময় কোনো একটি কাজের জন্য হয়তো রুমে গিয়েছিলাম। তখন আমাকে হঠাৎ করে বলছিল, আইরিমা, আমাদের বাসায় কি কোনো পুতুল আছে নাকি? তখন আমি বললাম যে না, আমাদের বাসায় তো কোনো পুতুল নেই, কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো? তখন আমাকে বলছে যে তুমি কালকে রাত্রে যখন হঠাৎ করে চিৎকার দিয়ে উঠেছিলে যে ভূমিকম্প হচ্ছে, তখন আমাদের বেড এবং ডাইনিং রুমের মাঝে যে জানালাটি আছে, সেই জানালাটির মধ্যে আমি একটি পুতুলকে থাকতে দেখেছি এবং সেই পুতুলটি তোমাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু ওই পুতুলটি ধরার আগেই তুমি ভূমিকম্প বলে বাসা থেকে বের হয়ে যাও। সত্য হলো, বাসায় আসার পর আমি ওই পুতুলটি একবারও দেখিনি। আমি ওর বাবার কথা শুনে খুবই অবাক ছিলাম, কিন্তু বললাম যে হয়তো তোমার কোনো ভুল হয়েছে। কিন্তু ওর বাবা মানতে রাজি নেই, খুবই জোর দিয়ে বললো যে না, আমার কোনো ভুল হচ্ছে না, আমি ঠিক মতোই দেখেছি। আমি ওর বাবার সাথে কথা না বাড়িয়ে আর কিছু বললাম না। ওর বাবা দোকানে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা থেকে হঠাৎ করে আমার ভাসুরের ওয়াইফ আমাকে কল দিয়েছে। কল দিয়ে কথার মধ্যে বললো যে আবিদার নাকি খুবই জ্বর উঠেছে। আবিদা হচ্ছে আমার ভাসুরের একমাত্র মেয়ে। ওর নাকি কালকে বাসায় যাওয়ার পর থেকে খুবই জ্বর উঠেছে এবং রাত্রে নাকি ও বারবার বলছে যে ও বাজে কোনো স্বপ্ন দেখছিল আর ও বারবার নাকি ঘুম থেকে উঠে যাচ্ছিল। আমি কথাটা শুনলাম, তারপর যেটা বললো ওটা শুনে আমার একটু ভয় লাগা শুরু করলো। আবিদা নাকি যখন যাচ্ছিল তখন গাড়িতে বসে এমন কাউকে দেখেছে যার নর্মাল থেকে হাইট খুবই ছোট, গায়ে কোনো পোশাক নেই এবং মাথায়ও কোনো চুল নেই। এটি আমার কাছে অবাক না হলেও অবাকটি লেগেছে তারপরের কথাটি, যখন আবিদা তার বড় ভাই ফাহাদকে বলছিল যে হ্যাঁ দেখো, এই লোকটা কেমন জানি, কিন্তু ফাহাদ বলছিল যে এদিকে তো কোনো লোক নেই, তুমি কার কথা বলছো? ওর নাকি বাসায় যাওয়ার পর থেকে খুবই কাঁপানো জ্বর। আর ওর মা ওর ভাইয়ের এই কথাটা শুনে ওর ভাইয়াকে আবার জিজ্ঞেস করেছিল যে তুমি কি সত্যি কাউকে দেখোনি? তারপর আবিদাকে জিজ্ঞেস করেছে, কিন্তু আবিদা খুবই জোর দিয়ে বলছিল যে না মা, আমি দেখেছি ওই জায়গায়। ধন্যবাদ ভাইয়া আমাকে স্টোরিটি বলতে দেওয়ার জন্য।
ধন্যবাদ ইমরান, এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা যারা শুনছি হয়তো সবার রুমেই জানালা আছে। হঠাৎ আপনি এখন সেই জানালাটার দিকে তাকালেন, দেখলেন যে সেখানে একটা ছোট্ট পুতুল বসে আছে এবং আপনার দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসছে। কেমন লাগবে লিখে ফেলতে পারেন সেই অনুভূতি আমাদেরকে ডাক চেটে, এবং লেখার শুরুতে অবশ্যই শোর হোস্টদের মেনশন করবেন এবং আপনার মেনশন করা মেসেজগুলো আমরা পড়ে শোনানোর চেষ্টা করব। সিয়াম ভাইয়া, যদি আজকে শেষবারের মতো কিছু মেসেজ পড়ে আসি। আমাদের কাছে প্রচুর মেসেজ আসছে, যে মেসেজগুলো পড়ে শেষ করার মতো। এখানে অনেক নাম দেখা যাচ্ছে, যেমন আগলি স্কুইডওয়ার্ড, চিজু, এছাড়া ডিলিটেড টিচার সহ আরো অনেকে। আমাদের কাছে প্রচুর মেসেজ আসছে, কিন্তু বলে রাখা ভালো মেসেজগুলো পড়ার সুবিধার্থে আপনারা যদি হোস্টদের মেনশন দেন তাহলে হচ্ছে সেটি আমাদের পড়ে শোনাতে খুবই সুবিধা হতো। এছাড়াও এসব এই ধরনের কোনো ঘটনা, ধরনের কোনো পরিস্থিতির শিকার যদি আপনি হন বা এমন যদি কোনো ঘটনা আমাদের জানানোর থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে মেইল করতে পারেন studios615@gmail.com, which is studios studios newmoon 615@gmail.com। লিখে ফেলুন আপনার নাম, ঠিকানা সহ আপনার জীবনের সেরা ঘটনাটি, এবং আপনি চাইলে আমাদেরকে আপনাদের ভয়েস রেকর্ডিং এ পাঠাতে পারেন, যেটি আমরা আমাদের শোতে প্লে করে শোনানোর যথাসাধ্য চেষ্টা করব। এছাড়াও আমাদের শো নিয়ে যে কোনো ঘটনা সবার আগে জানতে জয়েন করতে পারেন আমাদের ডিসকর্ড সার্ভারে, যে সার্ভারটির লিংক সার্ভ প্রমোশন দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি পেয়ে যাবেন, এবং ডার্ক চ্যাটে দেওয়া রয়েছে, আপনি সেটি পেয়ে যেতে পারেন এবং জয়েন করতে পারেন আমাদের সার্ভারে। সাথে জানতে পারেন আমাদের শো নিয়ে, শো এর ব্যাপারে সবার আগে। আর এভাবে আমাদের ঘটনা পাঠাতে থাকবেন। এছাড়াও আমাদেরকে হেল্প করবেন, আমাদের সাথে থাকবেন। আগামী শুক্রবার ঠিক 11:50 আবার দেখা হবে আপনাদের সাথে, আর নিয়ে আসবো আরো ঘটনা, আর হয়তো আরো কিছু নির্দয়বিহীন রাত। ধন্যবাদ জানাই। আজকের জন্য আমি সিয়াম আফতাব, সাইনিং আউট।